স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের ১ বছর পার হয়েছে। শুকে গেছে পিচঢালা সড়কের রক্তের দাগ কিংবা পোড়া গন্ধ। তবে এখনও দগদগে তাজা জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া সন্তানদের মায়েদের হৃদয়। কেউ প্রিয় সন্তানের ছবি বুকে জড়িয়ে কাঁদছেন, আবার কেউ বইয়ের পাতার ঘ্রাণে খুঁজছেন শহীদ হওয়া সন্তানকে। তাদেরই একজন যশোরের জেসমিন আক্তার। জুলাই অভ্যুত্থানে তিনি হারিয়েছেন ৮ বছরের সন্তান আবরাব মাসুম নীলকে। আন্দোলনে নীল ও তার বড় ভাই জিল একসাথে যোগ দিয়েছিলেন। জিল ঘরে ফিরলেও অজানা গন্তব্যে হারিয়ে গেছে ছোট নীল। আজও তার কথায় চোখ ভারী হয়ে যায় মা জেসমিন আক্তারের। ওকে কে পানি চাইছিল ওর কাছে, ও যখন বিজয় মিছিল করে আসতেছিল ফিরে, তখন মনিয়ারের ওইখান থেকে জাবিরের সামনে আসলে কে নাকি ওর কাছে পানি চাইছে। পানির পাইপ যারা ওই যে কি বলে ওই যে পানির ফায়ার সার্ভিসের ওদের সাথে ও পানি দিতে উঠে গেছে। ও সম্ভবত সবাই বলছে ওকে 2 তলায় পাওয়া গেছে, আমরা জানি না। তো আমরা দেখি ওর মর্গে পড়ে আছে। গত বছরের ৫ আগস্ট যশোর জাবির হোটেলে অগ্নিকাণ্ডে নীলসহ শহীদ হন আরও ২৪ জন। সেই দিনের কথা মনে পড়লে এখনও আঁতকে ওঠেন স্বজনরা। ৫ আগস্টে আমার ছেলে মনে করেন সকাল ১১টা সাড়ে ১১টার দিকে বাসার থেকে বেরোইছে। সদর হাসপাতালে 10:30টায় আমার ছেলের আমি খুঁজে পাইছি। তাও লাশ কাটা ঘরের থেকে আমার ছেলের আমি খুঁজে নিয়েছি কত লাশের ভিতর থেকে। আমি হাতটা আমার ছেলের খুঁজে নিয়েছি। মারে বলবেন তাহলে ভালো করে রান্না করতে ভাবি, আমি হচ্ছে 2টোর সময় এসে খেয়ে যাবো বাবার মিছিলে। তখন আমার ছেলে দেখছে আর আসছে না, 2টো বেজে গেছে, ওর ভাবিরা রান্না বান্না করে রাখিছে। ও মা ইসুর তো এখন আসছিল না, মা ইসুর তো বলে গেল যে আসছে 2টোর সময় এসে খাওয়া দাওয়া করবে। তখন সারা দেশের মতো আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে যশোরেও। ঢাকার বাইরে শুরুর দিকে যশোরে গুটি কয়েক শিক্ষার্থী হাতে প্লেকার্ড ব্যানার নিয়ে শহরের বিভিন্ন স্থানে মিছিল করছে। পুলিশি বাধা কিংবা পতিত আওয়ামী লীগের পেটুয়া বাহিনীকে উপেক্ষা করে সেই মিছিল প্রতিদিনই দীর্ঘ হচ্ছিল। সময়ের সাথে সাথে গোটা আন্দোলন রূপ নেয় এক দফা দাবিতে। স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবি নিয়ে সে সময় রাস্তায় শিক্ষার্থীদের পাশে ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুলাই যশোরে আন্দোলনের সূত্রপাত ঘটে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। শুরু থেকেই এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ খান। আন্দোলনের গতি পাল্টাতে বাংলা ব্লকেটের ডাক আসলে তার নেতৃত্বেই দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ব্লক করেছিলেন শিক্ষার্থীরা। আমরা 5 তারিখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্দোলন শুরু করি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যেতে থাকি এবং আমাদের সাথে বিভিন্ন যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে সংযুক্ত হতে থাকে। আমাদের যশোরের বেনাপোল বন্দর ছিল, যেটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর ভিতরে একটা, এবং বাণিজ্যিক সকল কার্যক্রম কিন্তু এখান থেকে সিংহভাগই সঞ্চালন করা হয়। তো সেক্ষেত্রে আমরা আন্দোলনের শুরুতে বাংলা ব্লকের যখন হলো তখন বেনাপোলের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলাম এবং 4টা মোড়ে আমরা দাঁড়িয়ে আন্দোলনটাকে বেগবান করেছি। এবং জুলাই গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ভয়ানক খবর পাওয়া গেলেও সে সময় যশোরের আন্দোলন ছিল একেবারেই ভিন্ন। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। ওই সময় মিছিলের নগরীতে পরিণত হয়েছিল যশোর শহর। আমাদের আন্দোলন জুলাইয়ের 5 তারিখে শুরু হয়েছিল। আগস্টের 5 তারিখের দুপুর 3টার আগ পর্যন্ত একটা সিঙ্গেল দুর্ঘটনা ঘটেনি। আমরা কোনো রকম ভ্যান্ডালাইজের ভিতরে যাইনি। আন্দোলনকারীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আন্দোলন করেছে। কোনো পাবলিক প্রপার্টিসে হামলা হয়নি, কোনো প্রাইভেট প্রপার্টিসে হামলা হয়নি। ইনফ্যাক্ট আন্দোলনকারীদের কারোর দ্বারা 5 তারিখের আগ পর্যন্ত কোনো স্বৈরাচারের দোসর কারোর উপর আক্রমণ করা হয়নি এবং কোনো পুলিশও এখানে হতাহত হয়নি এবং লাকিলি পুলিশও আমাদের গুলি করেনি, যার কারণে এখানে কোনো কিন্তু বিশেষ কোনো হতাহত কিংবা অঙ্গহানি কিংবা বড় কোনো সমস্যা হয়নি। আগুন ধরে দিছে গাড়িতে, গাড়ি থেকে আগুন ধরেছে নাকি? পার্কিং এ আগুন ধরেছে।
তবে ৫ আগস্ট দুপুরে বদলে যায় সব সমীকরণ। মুহূর্তে ভারী হয়ে ওঠে যশোরের আকাশ, কালো ধোঁয়া আর পোড়া গন্ধে ভারী হয়ে যায় চারপাশ। যখন দেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের খবরে আনন্দ মিছিল করছে, ঠিক সে সময় যশোরে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। কি ঘটেছিল সেদিন যশোরের এই ৫ তারকা হোটেলে? আমরা যখন আমাদের সার্কিট হাউস এরিয়াটা পার করি, তখন থেকে আমাদের চোখের সামনেই ভাসতে থাকে এই স্ফুলিঙ্গ, এই ভয়াবহ, এই বীভৎস অগ্নিকাণ্ড। আমরা তখন 10 থেকে 15 মিনিট পর আমরা এইখানে উপস্থিত হতে সক্ষম হই। আমরা এসে দেখি মানুষের আহাজারি, মানুষের কান্না, মানুষের বীভৎস একটা চেহারা, একটা থমথমে পরিবেশ। যশোর শহরের চিত্রামোড়ে অবস্থিত জাবির হোটেল ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির মালিক যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের সাথে সাথেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এই হোটেলটির উপর। শুরুতে ভাঙচুর, পরে অগ্নিকাণ্ড। আর জাবির ট্র্যাজেডির সেই অগ্নিকাণ্ডে নিহত হন একজন বিদেশি সহ মোট ২৪ জন। সেই দিনের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী এই ছাত্রনেতা। আমাদের এইখান থেকে ফায়ার সার্ভিসের দূরত্ব ছিল মাত্র 5 মিনিটের রাস্তা, কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছিল আধা ঘন্টা বা তারও বেশি সময়। কিন্তু একটা ফায়ার সার্ভিসের কর্মীও এখানে উপস্থিত হয় নাই। সকল সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ যে যার মতো ঝাঁপিয়ে পড়ে সাহায্য সহযোগিতা করার জন্য, জীবনের প্রাণ ভয় সব কিছু ভুলে তারা এই অগ্নিকাণ্ডের এই জাবিরের মধ্যে প্রবেশ করে। আমার বন্ধু, আমার ভাই, আমার ছোট ভাই, বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যায়। এমনকি সাহায্য সহযোগিতা করতে যেয়েও আমার ভাই, আমার বন্ধু প্রিয় মৃত্যুবরণ করে। জাবির ট্র্যাজেডির 1 বছর পার হয়েছে, দেশ এখন অনেকটা স্থিতিশীল। তবে এই অগ্নিকাণ্ডে নিহতদের নিয়ে শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র। এক শ্রেণীর মানুষ জাবিরে নিহতদের দুর্বৃত্ত ট্যাগ লাগানোর অপচেষ্টা চালাচ্ছেন বলে দাবি নিহত পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের। এখন আমাদের এই জাবির ট্র্যাজেডি নিয়ে অনেক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস কমিউনিকেশন হচ্ছে, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, আমাদেরকে দুর্বৃত্ত আখ্যা দেওয়া হচ্ছে। এমনকি এমনও বলা হচ্ছে যে এই শিক্ষার্থীরা এই জাবির, এই 5 তারকা হোটেল লুটপাটের চেষ্টা করেছে। শহীদের এই মর্যাদা নিয়ে অনেক টানাহেঁচড়া পড়তেছে জাবের নিয়ে। তা লুটপাট, বিভিন্ন ধরনের অভিযোগ, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা যারা যেভাবে দিছে, আমরা লাস্টে এগুলো জানতে পারছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সবাই দেখছে, যশোরবাসী, সারা দেশবাসী দেখছে যে একটা 5 তারকা হোটেলে, 20 তলা হোটেলে তাদের পরিশ্রম কর্মী তো 10টা থাকে মিনিমাম। তা তাদের একটা লোক মরল না, যে কয়জন ভিতরে গেল ঠিক সেই কয়জনই মরল। এবং একজন হেলিকপ্টারে, আপনারা দেখছেন ভিডিওতে, একজনতে হেলিকপ্টারে একজনকে সেভ করে নিয়ে গেছে। তো একজন যদি ছাদে উঠতে পারে তা আর কেউ উঠতে পারবে না? ওখানে তো তার হ্যাজবল লক করে দেওয়া হয়েছে, লক করে দিয়ে তারে একদম সেভ করে নিয়ে চলে যাওয়া হয়েছে, যারা সারা পৃথিবী বিশ্ব দেখেছে এই ঘটনা। আর আমার একই কথা যে এটা তো পরিকল্পিত হত্যাকাণ্ড। যে লুটপাট, যেগুলোই আপনারা যা বলেন, যে লুট করতে যায় সে কি আগুন ধরায়? আমি চাই যে আমার সন্তান ছাত্র ছিল, আরও মায়ের সন্তান ছাত্র ছিল, ন্যায্য বিচারটা যে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, যে শহীদের মর্যাদাটা সেটা যেন আমাদের সন্তানরা পায়। আমাদের সন্তানরা যেন মিথ্যা অপবাদ নিয়ে যেন নাই হয়, সেটাই চাই আমরা আমাদের সন্তানদের। জুলাই গণ অভ্যুত্থানে যশোরে আন্দোলনরত কোনো শিক্ষার্থী সরাসরি মারা যাননি। তবে জাবির ট্র্যাজেডির বাইরে ঢাকাতে যশোরে বসবাসরত 3 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। সেই 3 জন শিক্ষার্থী সহ জাবিরে নিহত 23 জনের নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়েছে এবং তাদেরকে শহীদী মর্যাদা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক। একই সাথে জাবিরে নিহতদের নিয়ে বিতর্কের বিষয়ে নতুন করে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানের পরে আমাদের যশোর জেলার যারা আহত এবং শহীদ যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়ার জন্য আমাদের একটা জেলা কমিটি করে দেওয়া আছে। সেখানে আমাদের ছাত্র প্রতিনিধি 2 জন আছেন। তো আমরা যাচাই বাছাই করে প্রাথমিকভাবে আহতদের একটা তালিকা করেছি এবং শহীদদের একটা তালিকা করেছি। সেখানে আমাদের ঢাকায় 3 জন শহীদ হয়েছেন আমাদের এই জেলার। তার মধ্যে আবদুল্লাহ আছেন, জাবের, ইমতিয়াজ আছেন, তৌহিদ আছেন। এদের নিয়ে কোনো প্রশ্ন নেই। সবচেয়ে যে ঘটনাটা ঘটেছে যে আমাদের এখানে জাবির ইন্টারন্যাশনাল একটা হোটেলে যে অগ্নিকাণ্ডে ঘটেছে 5 আগস্টে, তো সেটাকে কেন্দ্র করে সেখানে যারা শহীদ হয়েছেন
সেখানে যাচাই বাছাই করে আমরা এরকম 23 জনের একটা নাম পেয়েছি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় শাহিন চাকলাদারের চাচাতো ভাই তহিদ চাকলাদার ফন্টু বাদী হয়ে অজ্ঞাতনামা 200 জনের নামে মামলা করেন। এই মামলাকে ভবিষ্যতের মরণ ফাঁদ হিসেবে দেখছেন জুলাই যোদ্ধারা। তবে পুলিশ বলছে এই মামলায় যশোরের 6 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে অগ্নিকাণ্ডের ঘটনাটি পূর্ব পরিকল্পিত কিনা সেটিও তদন্ত করছে পুলিশ। জাবির কাণ্ডে যশোরের কোতোয়ালি থানায় একটি মামলা রুজু হয়। মামলা রুজুর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত 6 জন আসামিকে আমরা এই মামলায় গ্রেপ্তার করছি। তাদের প্রত্যেকেরই পিসিপিআর যশোরের অনেকগুলা করে মামলা আছে, বিশেষ করে নাশকতার মামলা, বিস্ফোরকের মামলা, অস্ত্র মামলা। তারা সবাই যশোরের শীর্ষ সন্ত্রাসী। তাদেরকে আমরা এই মামলায় প্রাথমিকভাবে মনে করেছি তারা ঘটনার সাথে জড়িত থাকতে পারে। যেহেতু এদিকে গত 11 জুলাই যশোরের জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জাবিরের মামলা প্রসঙ্গে বলেন, সংস্কারবিহীন সাজানো নির্বাচনের দিকে গেলে একদিন জাবির ট্র্যাজেডির এই মামলায় সবাইকে জঙ্গি হিসাবে ফাঁসানো হবে। আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই, তখন আপনাদের কি অবস্থা হয়? এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে, এই সবাইকে জঙ্গি মামলায় হচ্ছে তখন দেওয়া হবে। সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে। আমাকে বলতাম, মা তুমি তোমার জন্য কিছু না হয়, তুমি মরে গেলে আমি কি আর কাছে থাকবো? এখন বাবা তুমি কেউ নেই, তুমি কেন চলে গেলে আমার তুই? বাবা 8 বছরের নীল কিংবা 16 বছরের ইউসুফ, তারা আর কেউই মায়ের কোলে ফিরবে না। জাবির অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শিক্ষার্থীরই ছিল নানা রঙিন স্বপ্ন। যেভাবে হোক তারা শহীদ হয়েছেন। তাই পরিবারগুলোর দাবি, মৃত সন্তানদের নিয়ে যেন আর কোনো রাজনীতি না হয়, রাষ্ট্র তাদের সঠিক মর্যাদা দিবে, এমনটাই প্রত্যাশা তাদের। রায়হান সিদ্দিক, দৈনিক কল্যাণ।